গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যেটা আমি তোমাদেরকে করাবো একটা থিওরির উপরে পড়াবো, অ্যানথ্রোপোলজিক্যাল থিওরি। আমি তোমাদের যেরকম বলেছি যে এখন তো কনসেপচুয়াল কোয়েশ্চেন আসছে এবং যারা খুব ভালো করে পড়বে, বিশেষ করে যারা বইটা খুঁজিয়ে পড়বে, তারা কিন্তু আনসার করতে পারবে, এবং যারা ক্লাস করবে বা ক্লাসগুলো দেখবে তারাও কিন্তু মোটামুটি আনসার করে আসতে পারবে। আগে যেই প্রশ্নগুলো আমরা 30 নম্বর 20 নম্বর করেছি সেগুলোই কিন্তু এখন 10 নম্বরে আসছে। তো আমরা জেনারেলি এতদিন দেখেছি যে থিওরি পেপারে আসতো ম্যালিনস্কি স্ট্রাকচারালিজম, ম্যালিনস্কির ফাংশনালিজম বলো, র্যাটক্লিফ ব্রাউনের স্ট্রাকচারাল ফাংশনালিজম বলো, এরকম ভাবে প্রশ্ন আসতো, 10 নম্বরের আসতো বা 15 নম্বরের আসতো বা 20 নম্বরের আসতো। কিন্তু যদি একটু ঘুরিয়ে করে, যদি, কারণ এখন কিন্তু আমরা কনসেপ্ট বিল্ডিংটা আমরা বেশি করব। যেরকম আজকে যে টপিকটা সেটা আমি ভেবেছি যে একটা রাইটিং প্যাটার্ন হবে, হাউ টু রাইট ইফ ইট হ্যাজ কাম লাইক conceptual difference between Malinowski's functionalism and Radcliffe-Brown's structural functionalism. Both of them are very important for us because in the year 1922, both of them are worked on primitive ট্রাইবস, এবং তারা দুজনেই কিন্তু 1922 অ্যারাউন্ড, মানে 19 শতাব্দীর গোড়ার দিকে আমরা বলতে পারি যে ওরা নিজেদের থিওরি আমাদের সামনে নিয়ে এসেছিলেন। যেখানে আর্গোনাটস অফ ওয়েস্টার্ন প্যাসিফিক, যে ট্রবিয়ান আইল্যান্ডারের উপরে ম্যালিনস্কি করেছিলেন। ম্যালিনস্কি সম্বন্ধে আমাদের যেটা আরো একটা ইম্পর্টেন্ট থিং, সেটা হলো ম্যালিনস্কি কিন্তু প্রথম যিনি আমাদের মধ্যে নিয়ে এসেছিলেন পার্টিসিপেন্ট অবজারভেশন ইন ফিল্ড ওয়ার্ক। এর আগের অ্যানথ্রোপোলজিক্যাল যেটা ছিল, মোস্ট অফ দেম ওয়াজ আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট, তাই না? কিন্তু ম্যালিনস্কি বলেছিলেন যে তোমাকে যদি ফিল্ড ওয়ার্ক করতে হয় বা কোনো একটা গোষ্ঠীর সম্বন্ধে কিছু বলতে হয়, তাহলে তোমাকে তাদের মধ্যে থেকে তাদেরকে অবজার্ভ করে তোমাকে বলাই, তাদের মতন করে বলাটাই হচ্ছে শ্রেয়, রাদার দেন তুমি বাইরে থেকে তাদের ইনফরমেশন নিয়ে তোমার একটা মতবাদ তাদের জন্য তৈরি করলে। তাহলে আজকে আমরা যেটা দেখবো যে কনসেপচুয়াল ডিফারেন্স কি করে ম্যালিনস্কি এবং র্যাটক্লিফ ব্রাউন তাদের দুটো থিওরির মধ্যে দেখিয়েছিলেন। এবং এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ধরো আমি না 10 নম্বরের প্রশ্ন করছি, এবং এই প্রশ্নটাতে এই কথাটা আমাদের মাথায় রেখে এগোতে হবে যে আমাদের কনসেপচুয়াল ডিফারেন্স বলেছে। সো এভরি থিং যেটা আমরা জানি ম্যালিনস্কি এন্ড র্যাটক্লিফ ব্রাউন এরকম দুভাগে ভাগ করলাম, ভাগ করে লিখে দিলাম ব্লা ব্লা ব্লা, তা করলে কিন্তু হবে না। আমাদের মেন ক্রাক্সটাকে এখান থেকে বের করে আনতে হবে, কারণ আমাদের হাতে সময় কম, 10 নম্বরে দিয়েছে, এবং আমাদেরকে দুজনেরই পয়েন্ট অফ ভিউকে কিন্তু মানে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। তাহলে প্রথমেই আমি তোমাদের যেটা বলি যে যে কোনো কোয়েশ্চেন প্যাটার্ন যখন আমি করব, ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড দ্য কনক্লুশন, হ্যাঁ, তো এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে ভাবতে হবে, এবং ইন্ট্রোডাকশনটা খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। যেখানে মেনলি আমরা কি দেখবো, যেখানে মেনলি কিন্তু আমরা বিশেষ করে যেটা বেসিক্যালি আমাদের করতে হবে সেটা যে কি বলতে চাইছি। যেখানে এক্সামাইনার যিনি আছেন, যিনি খাতা দেখছেন, উনি প্রথমেই দেখে আরে এই যে ইন্ট্রোডাকশনটা লিখেছে এখানে অ্যাকচুয়াল ক্রাক্সটা আমি পেয়ে যাচ্ছি, তাহলে তিনি বডিটাও কিন্তু সুন্দর করে পড়বেন। তাহলে আমরা প্রথমেই কি লিখবো, ম্যালিনস্কি এবং র্যাটক্লিফ ব্রাউন ওরা দুজনেই কখন, 20 শতাব্দীর একদম শুরুর দিকে, কারণ আমি কোন সাল বললাম, 1922। হ্যাঁ, একজন লিখেছিলেন আর্গোনাটস অফ ওয়েস্টার্ন প্যাসিফিক অন ট্রবিয়ান আইল্যান্ডার্সদের উপরে, আর ম্যালিনস্কি এটা করেছিলেন, এবং র্যাটক্লিফ ব্রাউনও কিন্তু ফিল্ড ওয়ার্কের মাধ্যমেই দেখিয়েছিলেন, এবং তিনি আন্দামানিজ আইল্যান্ডারের উপরে নিজের যে মতবাদ সেটা দিয়েছিলেন। ওকে, নাও একদম যে শুরুর সময়, এই সময় যখন অ্যানথ্রোপোলজিতে একেবারে তখন বুমিং পিরিয়ড বলতে পারো, বিভিন্ন স্কলাররা নিজেদের হাইপোথেসিস দিচ্ছেন, তো ওনারাও নিজেদের দিয়েছিলেন, এবং ম্যালিনস্কি সেখানে মেনলি দিয়েছিলেন দ্য থিওরি ওয়াজ ফাংশনালিজম, যেখানে উনি বলেছেন যে সমাজের তো কাজ থাকবেই, মানে কার্যর মাধ্যমেই কোনো সমাজ কি হয়, চালিত হয়, তাই না? এবং ম্যালিনস্কি তার ফাংশনালিজমে মেনলি কি করেছিলেন, ইন্ডিভিজুয়ালকে উনি বেশি ইম্পর্টেন্স দিয়েছিলেন। কাকে বেশি ইম্পর্টেন্স দিয়েছিলেন, ইন্ডিভিজুয়ালকে বেশি ইম্পর্টেন্স দিয়েছিলেন। তাহলে এখানে কিন্তু ভূমিকাতে আমি ওইটুকুই লিখেছি যে ম্যালিনস্কি এবং র্যাটক্লিফ ব্রাউন কখন করেছিলেন, তার এটাতে তিনি কাদের উপরে করেছিলেন, এখানে অপরদিকে র্যাটক্লিফ ব্রাউন কাদের উপরে করেছিলেন। একটা জিনিস তোমরা এখানে অ্যাড করতে পারো, যেটা আমি এখানে অ্যাড করিনি, দাদা তোমরা করে দেবে অবশ্যই, দ্যাট ইজ 1922-তে ওনারা যে দুটো তোমার বই লিখেছিলেন, যে বই দুটো লিখেছিলেন, সেই বই দুটোর নাম তোমরা এখানে অ্যাড করে দেবে, যে এই বইতেই ওনারা এই হাইপোথেসিসটা দিয়েছিলেন। তার মানে আমার মেইন কথা হচ্ছে যে
কার উপরে সার্ভে করা হয়েছে এবং তার মাধ্যমে সে কি বলতে চেয়েছে। এইবার হচ্ছে আমার বডি পার্টে আসবে যে কিভাবে তারা জিনিসটাকে আলাদা আলাদা দেখিয়েছেন। আমি প্রথমেই কি বললাম যে ম্যালিনস্কি মেইনলি তার যে কার্যবাদ বা ফাংশনালিজম যে মতবাদটা দেখিয়েছিলেন, হি ওয়াজ এমফাসাইজ অন দা ইন্ডিভিজুয়াল, মানে তার কাছে ব্যক্তি মানবই ছিল সর্বাপেক্ষা বেশি গুরুত্বপূর্ণ। এবং এই ব্যক্তি মানুষের বেসিক নিডস, তাদের যে জৈবিক চাহিদা বা যে সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক চাহিদা, সেটাকে পূরণ করার জন্যই মানুষ কোনো কাজ করে। দ্যাট ইজ ওয়াই ওনার এই তোমার মতবাদটাকে অনেকেই সাইকোলজিক্যাল ফাংশনালিজম বা অনেকেই এটাকে বায়োলজিক্যাল নিডের সঙ্গে সম্পর্কযুক্ত বলে দেখিয়েছেন। ওকে, এবং এটাও আমাদের মাথায় রাখতে হবে, যদিও এটার বিষয় নয়, আমি জাস্ট বলার জন্য বলছি যে ম্যালিনস্কি কিন্তু যদি ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো দেখো তাহলে উনি কিন্তু ফিজিক্স, দর্শন এগুলো নিয়ে পড়াশোনা করেছিলেন। তাকে মেইনলি যেই জিনিসটা তাকে মেইনলি প্রভাবিত করেছিল দ্যাট ওয়াজ গোল্ডেন বাউ অফ ফ্রেজার। ফ্রেজারের গোল্ডেন বাউটা পড়ার পরেই কিন্তু উনি এই অ্যানথ্রোপোলজিক্যাল পয়েন্ট অফ ভিউতে অনেক বেশি নিজেকে এঙ্গেজ করে ফেলেন। এবং সেখানে উনি দেখিয়েছিলেন যে মানুষ যে তার কাজগুলো করে সেগুলো তার কোনো পার্টিকুলার সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল বায়োলজিক্যাল নিডকে মেটানোর জন্যই করে। তাহলে এখানে তোমরা এক্সাম্পল দিতে পারো, মানে যেটা আমি বলতে চাইছিলাম যে এক্সাম্পল এখানে দিতে পারো। যেমন ধরো আমি যদি সুরক্ষা ভাবি, তুমি তিনটে ভাগে, আমি তো অত ডিটেলসে যাবো না কারণ আমাকে 10 নম্বর দিয়েছে এবং আমাকে বলেছিল বেসিক ডিফারেন্সটা দেখাও। তাহলে আমরা দেখেছি যে ম্যালিনস্কি কি বলেছিলেন, তার তিনি প্রাইমারি নিড, সেকেন্ডারি নিড এভাবে ভাগ করেছিলেন। প্রাইমারি নিডের 7খানা স্তর উনি ভাগ করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে প্রত্যেকটা নিডের এগেনস্টে কিছু না কিছু কালচারাল রেসপন্স বা সাংস্কৃতিক প্রতিক্রিয়া থাকবে। যেখানে উনি বলেছেন যদি তোমাকে মেটাবলিজম করতে হয় তোমাকে কমেন্সারেটে দিতে হবে, মানে তোমাকে খাদ্য সরবরাহ যে যেখানে আছে কিভাবে হবে সেই জায়গাটাকে তোমাকে ঠিকঠাক ভাবে করতে হবে। তাহলে আরেকটা হচ্ছে যদি তোমাকে প্রজনন করতে হয়, রিপ্রোডাকশন করতে হবে, তাহলে তোমাকে কিংশিপ গঠন করতে হবে। তার মানে প্রত্যেকটা যে কাজ করছে কোনো পার্টিকুলার ইন্ডিভিজুয়াল, তার কিসের মাধ্যমে করছে, কোন একটা ইনস্টিটিউশনের মাধ্যমে করছে। প্রজনন করছে ইন্ডিভিজুয়াল কার মাধ্যমে, থ্রু দা কিংশিপ, থ্রু দা ম্যারেজ, তাই না? তাহলে এইটা তার বেসিক নিড। তাহলে এই জিনিসগুলো কে দেখিয়েছিলেন, এটা ম্যালিনস্কি দেখিয়েছিলেন। আমার কোয়েশ্চেন অ্যান্সার বইতে তো জাস্ট কোয়েশ্চেন অ্যান্সার ফর্মে লেখা আছে। যদি ডিটেলসে পড়তে চাও তাহলে আমি বলবো ভলিউম 2 বইটা ফলো করবে, ওখানে থিওরির যে চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু আমি পুরো ডিটেলসে বলে দিয়েছি। ঠিক আছে? তাহলে ম্যালিনস্কি যদি ইন্ডিভিজুয়ালকে বেশি ইম্পর্টেন্স দিয়ে থাকে, আমরা যখন র্যাটক্লিফ ব্রাউনকে পড়বো আমরা দেখেছি র্যাটক্লিফ ব্রাউন সোসাইটিকে বেশি গুরুত্ব দিয়েছে। ফর র্যাটক্লিফ ব্রাউন সোসাইটি ইজ দ্য আলটিমেটাম, মানে সমাজ বা সামাজিক যে কাঠামো বা সোশ্যাল স্ট্রাকচারও বলতে পারো, সমাজ বা সোশ্যাল স্ট্রাকচার, এটাই কিন্তু আমাদের র্যাটক্লিফ ব্রাউনের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবং তার যে থিওরি, তার যে হাইপোথেসিস, তার বেসিক পয়েন্টই ছিল অন সোসাইটি এবং সোশ্যাল স্ট্রাকচার, মানে সমাজ এবং সমাজের বিভিন্ন কাঠামোগুলোর, মানে ধরো সেটা রিলিজিয়ান তোমার স্ট্রাকচার হতে পারে, সেটা কিংশিপ স্ট্রাকচার হতে পারে, সেটা পলিটিক্যাল স্ট্রাকচার হতে পারে। তাহলে সেইগুলো কি করে প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা সমাজের সঙ্গে কিভাবে ফাংশনালি যুক্ত থাকছে, এবং এই যে স্ট্রাকচার গুলো সেই স্ট্রাকচার গুলো কিভাবে সেই সমাজকে কাজ করাচ্ছে, এটাই ছিল র্যাটক্লিফ ব্রাউনের যে থিওরি, তার বেসিক পয়েন্ট। ওকে, তাহলে এরপরে আমরা যদি আরেকটা পয়েন্ট দেখি, এবং প্রত্যেকটা পয়েন্টকে দেখো আমি আলাদা আলাদা করে পয়েন্ট করেছি। আমি সবসময় তোমাদেরকে বলি যে ট্রাই টু রাইট ভার্টিক্যালি। ভার্টিক্যাল রাইটে যদি আমি পয়েন্টগুলো সুন্দর করে মেনশন করতে পারি, যিনি এক্সামাইনার আছেন ওনার পক্ষে কিন্তু জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করাও খুব সুন্দর হবে, খুব সুন্দরভাবে করতে পারবেন উনি। এরপরে আমরা কি দেখেছি যে ম্যালিনস্কি বেসিক্যালি কি দেখিয়েছেন, বিভিন্ন ফিজিওলজিক্যাল মানে তোমার বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল এই জিনিসগুলোকেই উনি বেশি দেখিয়েছেন, যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম। যে উনি যদি বলেন যে তোমাকে রিপ্রোডাকশন করতে হবে, তাহলে তার কালচারাল রেসপন্স কি হবে, অবশ্যই কিংশিপ বন্ধনে তোমাকে আবদ্ধ হতে হবে। তোমাকে ফিজিক্যাল কমফোর্ট দিতে হবে, মানে দেহকে আরাম দিতে হবে, তাহলে কি করতে হবে, অবভিয়াসলি তোমাকে শেল্টার খুঁজতে হবে। তো এরকম ভাবে উনি প্রাইমারি নিড এন্ড সেকেন্ডারি নিডের কতগুলো স্ট্রাকচার উনি দেখিয়েছিলেন। এবার সেকেন্ডারি, এগুলো তো প্রাইমারি নিডের মধ্যে পড়ছে। সেকেন্ডারি নিডস এর মধ্যে যদি আমি বলি সাপোজ কমিউনিকেশন, মানে আমি কারোর সঙ্গে
কমিউনিকেট করতে চাইছি, তাহলে সেখানে আমাকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট করতে হবে, মানে ল্যাঙ্গুয়েজের ওপর জোর দিতে হবে। সে যদি আমার গোষ্ঠীর লোক না হয়, সে যদি অন্য কোথাও হয়, তাহলে সেখানকার ল্যাঙ্গুয়েজকে আমাকে ভালোভাবে শিখতে হবে। তো এই যে জিনিসগুলো ম্যালিনস্কি বলেছিলেন। আবার ব্রাউন কি বলেছিলেন, যে কিভাবে প্রত্যেকটা ইনস্টিটিউশন, অর্গানাইজেশন সমাজের মধ্যে তারা একটা পার্টিকুলার চেইন ওয়াইজ কাজ করছে এবং সমাজকে মেনটেন করতে, সামাজিক শৃঙ্খলাকে বজায় রাখতে সাহায্য করছে। তাহলে দিস ইজ দ্য বেসিক থিং, যেটা ওনারা ওনাদের এম ছিল ওনাদের থিওরির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা। ওকে, নাও দ্য নেক্সট ওয়ান, ম্যালিনস্কি তার ফাংশনালিজমে যেটা আমরা দেখেছি ইন্ডিভিজুয়ালের চাহিদাকে একটা রূপদান করার চেষ্টা করেছে, মানে ব্যক্তিকেই প্রধান বলেছে। আর ব্রাউন কি বলেছেন, সোসাইটি বা সামাজিক কাঠামো সেটাই প্রধান। এটা অলরেডি আমরা যখন ডিসকাস করছিলাম আমি তোমাদেরকে মুখে বলেই দিয়েছি, তো সেটাকেও একটা পয়েন্ট হিসাবে উই ক্যান মেনশন। তারপরের পয়েন্ট কি আছে, ম্যালিনস্কি সাধারণত পার্টি কি মেথোডোলজি ইউজ করেছিলেন ওনারা, সাধারণত এই দুটো দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। কনসেপচুয়াল অ্যানালিসিস করতে বলেছে, অনলি 10 মার্কস আমাদের হাতে আছে। তাহলে আমরা কি কি লিখছি, যে কবে এনারা এটা তার থিওরি আমাদের সামনে তুলে ধরেছিলেন এবং সেটা কোন বইতে তুলে ধরেছিলেন। আমি মুখে বলে দিয়েছি তোমাদের বই দুটোর নাম, এখানে লেখা নেই, তা সেটা একটু জাস্ট দেখে নেবে। আর কি আছে, সাধারণত কি পদ্ধতি ওরা ইউজ করেছে এবং তার মেন এম কি ছিল, আর সেখানে মেন ক্রাক্সটা কি ছিল, এটুকুই যদি আমরা বলতে পারি 4-5টা পয়েন্টের মাধ্যমে, 10 নম্বরের জন্য কিন্তু এনাফ। আরেকটা কি, উনি পার্টিসিপেন্ট যেটা অবজারভেশন সেটাতে বেশি গুরুত্ব আরোপ করেছে, যে আমি ওখানে থাকবো, ওখানে থেকে প্রত্যেকটা সামাজিক যে আচার অনুষ্ঠান, নিয়ম শৃঙ্খলা একটা মানুষের প্রত্যেকটাকে অবধাবন করবো এবং তার এই অন্তর্নিহিত যে মিনিংটা রয়েছে, কালচারাল মিনিংটা রয়েছে, সেটা নিয়েই আমার যে থিওরি সেটাকে কিন্তু উপস্থাপন করব। সেটা কে করেছিলেন, ম্যালিনস্কি। আর অপরপক্ষে আমরা যদি ব্রাউনকে দেখি, উনি কিন্তু কম্পারেটিভ একটা অ্যানালিসিস করেছিল, দুটোকে তুল্য মূল্য বিচার করে একটা ইউনিভার্সাল সোশ্যাল স্ট্রাকচারকে উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছিল। মানে বিভিন্ন সমাজে যে একটা সামাজিক কাঠামোকে চালন করার জন্য যে ইউনিভার্সাল যে সিস্টেমটা দরকার, সেটাকে একটা কম্পারেটিভ স্টাডির মাধ্যমে উনি দেখাতে চেয়েছিলেন। সো এইভাবে করে কিন্তু আমরা আমাদের যে ডিটেলসটা সেটাকে সাজাবো। এবং আমি সবসময় মনে করি প্রত্যেকটা জিনিসের জন্য তোমরা যাই লেখো না কেন, যদি কেস স্টাডিজ এবং এক্সাম্পল দিতে পারো, সেটা অনেক বেশি ভালো হয় আর কি। তো এখানে আমরা ম্যালিনস্কি আমরা জানি কাদের উপরে কাজ করেছে, ট্রবিয়ান দ্বীপের অধিবাসীদের উপর কাজ করেছেন। এবং সেখানে উনি দেখিয়েছিলেন ম্যাজিকের একটা অদ্ভুত রীতি দেখিয়েছিলেন, যে ট্রবিয়ান আইল্যান্ডাররা যারা ছিলেন, তারা যখন গভীর সমুদ্রে মাছ ধরতে যেতেন, তখন কিন্তু ওরা একটা স্পেশাল কাইন্ড অফ ম্যাজিককে পারফর্ম করতেন। এবং তারা মনে করতো যে এই স্পেশাল কাইন্ড অফ ম্যাজিকটা তাদেরকে সাকসেস নিয়ে আসতে সাহায্য করবে এবং তাদের যে মেন্টাল স্ট্রেস সেইটা কমাবে। যেটা আমি প্রথমেই বলেছিলাম, যে ম্যালিনস্কি ইজ মোর তোমার এমফাসাইজ অন দ্য ইন্ডিভিজুয়াল সাইকোলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ বায়োলজিক্যাল নিডস। ওকে, তার মানে তাদের মানসিক শান্তি প্রদান করার একটা উপায় হলো পারফর্ম আ ম্যাজিক যখন তারা মাছ ধরতে যাচ্ছে, যাতে গভীর সমুদ্রে তারা কোনো বিপদে না পড়ে, বা তারা খুব সাকসেসফুল হয়ে অনেক বেশি মাছ ধরে আনতে পারে। তো এটাই তাদের হয়তো একটা মানসিক চিন্তা ভাবনা এর পিছনে কাজ করেছে। ওকে, তাহলে এটা একটা তোমরা অ্যাজ এক্সাম্পল দিতে পারো। নেক্সট ওয়ান, ব্রাউন কি দেখিয়েছিলেন, ব্রাউন কিন্তু দেখিয়েছিলেন এটা উনি কাদের উপর করেছিলেন, আগেই আমি বলেছি আন্দামানিজের যে সমস্ত দ্বীপের অধিবাসী আছে তাদের উপর করেছিলেন। এবং ওখানে উনি দেখিয়েছিলেন ওদের যে সমস্ত কালচারাল পারফরমেন্স গুলো আছে, বিশেষ করে জন্ম, মৃত্যু, বা তোমার মানে যেটাকে আমরা বলতে পারি ট্রানজিশন, যেটা শৈশব থেকে আমি কৈশোরে পদার্পণ করছি, আমি পুবার্টিতে আসছি। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম ট্রাইবালে, যে যখন পুবার্টিতে আসে বিভিন্ন ট্রাইবাল সমাজে বিভিন্ন ধরনের নিয়ম কিন্তু মেনটেন করা হয়, যে তারা পুবার্টিতে এসেছে এবং সেই কারণে এই নিয়মগুলো আমরা মেনটেন করছি। এই সোশ্যাল একটা বলতে পারো ফাংশন কাইন্ড অফ, এটাকে আমরা বলতে পারি। তাহলে আন্দামানের উপজাতিরাও কি করতো, তাদের জন্ম, মৃত্যু বা কৈশোরে পদার্পণ করছে এক ধরনের বিশেষ ধরনের রিলিজিয়াস যে নর্মস, সেগুলোকে পালন করতো। সেইটার মাধ্যমে তারা কি করতে চাইতো, যে সমাজের যে এতগুলো লোক রয়েছে, যে লোকগুলো রয়েছে সমাজের মধ্যে, একটা সোশ্যাল ঐতিহ্য বা সোশ্যাল
বলতে পারো একটা কন্ট্রোল বা একটা নর্ম যেটা চলে আসছে সেটাকেও বজায় রাখতো, এবং তাতে তাদের মধ্যে মনে হতো তারা যেন ইউনাইটেড আছে, তাদের ইউনিটিটাও বজায় থাকতো। তাহলে এই দুটো উদাহরণ কিন্তু আমরা দিতেই পারি তাদের ডিফারেন্স বোঝানোর জন্য। আর কি, লাস্টে আমাদের নিজস্ব একটা কনক্লুশন যে অবশ্যই মানুষ ছাড়া যেমন সমাজ হতে পারে না, সেরকম সমাজ ছাড়াও কি হতে পারে না, মানুষ হতে পারে না। ম্যালিনস কি কার উপরে গুরুত্ব দিয়েছিলেন? ব্যক্তি মানবের উপর গুরুত্ব দিয়েছিলেন। র্যাটলি ব্রাউন কার উপর গুরুত্ব দিলেন? ব্যক্তি মানব যেই সমাজে বাস করে তার উপর গুরুত্ব দিলেন। তাহলে আমরা বলতেই পারি যে এই দুজনের মতবাদটাই যেন একটা আরেকটার কমপ্লিমেন্টারি, মানে একটা আরেকটার সাথে পরিপূরক, প্রত্যেকটাই প্রত্যেকটার সঙ্গে যেন ওতপ্রোত ভাবে জড়িত রয়েছে। সো যদি প্রশ্নটা আসে, এবার আশা করি তোমরা করতে পারবে। এরকম ধরনের কিন্তু বিভিন্ন থিওরিটিক্যালের মধ্যে আমাদের কনসেপ্টটাকে আসতেই পারে। আমি এই দুটো দেখালাম, একটু দুটো বেশি আমার মনে হলো যে ইম্পর্টেন্ট ফর 2024, এরকম একটা আসতেই পারে প্রশ্ন। তো এইরকম কিন্তু থিওরিটিক্যাল ডিফারেন্স গুলো আমাদের মধ্যে আসতে পারে। লেভি স্ট্রসের কিংশিপ, হ্যাঁ, আসতে পারে। হ্যাঁ, তার সঙ্গে আমরা আরো দেখেছি কিংশিপ নিয়ে তো আরো অনেক বলেছে, তো সেটাও আসতে পারে। তো আমি চিন্তা ভাবনার মধ্যে আছি, হয়তো এরকম একটা ভিডিও আমি কামিং কয়েকটা উইকের মধ্যেই তোমাদের দিয়ে দেবো। তো এইভাবে করে কিন্তু 2024-এর জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে যাবে। নেক্সট উইক বা জুলাই সেকেন্ড উইক অনওয়ার্ডস, সেকেন্ড উইকের মধ্যেই, নট অনওয়ার্ডস, আমি তোমাদেরকে দিয়ে দেবো সাজেশনস গুলো। যেরকম প্রত্যেকবার আমার চ্যানেল থেকে আমি সাজেশন দিই, সেরকম সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবে। আশা করি ভালো লেগেছে। তোমাদের কমেন্ট কিন্তু আমাকে ভীষণভাবে মোটিভেট করে। কমেন্ট করো, শেয়ার করো। কি তোমাদের আরো হলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমি সেটা করার চেষ্টা করব। থ্যাংক ইউ।